ধড়মড় করে উঠে বসলাম। রেডিয়াম ডায়ালের টাইমপিস জল করছিল অন্ধকার ঘরে। রাত 2:15। আচমকা ঘুম ভাঙল, কারণটা বুঝতে একটু দেরি হয়। কারণ বোঝার চেষ্টাও আমি করছিলাম না। আমার অবাক লাগলো, মাঝরাতে এভাবে ঘুমটা ভাঙল কেন? সারা দিন আমি প্রচুর পরিশ্রম করি, দুপুরে বিশ্রাম একটু হয়, কিন্তু সেটা খুঁটিয়ে দুটো খবরের কাগজ পড়ার জন্য। ইজি চেয়ারে আধ শোয়া হয়ে পড়ি। চোখ যে লাগে না কোনো দিন এমন নয়, কিন্তু তাকে ঘুম বলে না। ঘুমোই আমি এই রাত 10টা, 10:30 থেকে ভোর 4:30 পর্যন্ত। এর মধ্যে কোনো দিনই আমার উঠতে হয় না। এত বড় বাগান বাড়িতে মানুষ বলতে আমি একা। পুষ্যি রয়েছে 8 ঘন্টা। ঝগড়াঝাটি রাত্রিরে যে তারা করে না এমন নয়, কিন্তু সেই জন্য ঘুমের কোনো ব্যাঘাত আমার কখনো হয়নি। আজ তাহলে এমন কি হলো যে এই মাঝরাতে আচমকা আমায় উঠে বসতে হলো? দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমি এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। আমাদের এই সপ্তাহের গল্প হীরেন চট্টোপাধ্যায় রচিত রক্তলোলুপ। তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের গল্প। বেড সুইচ আছে, সেটা টিপে আলো জ্বাললাম। কলকাতা থেকে দূরে এই বাতকুল্লায় ভোল্টেজ সাধারণত কমই থাকে। বিকেল বিকেল টিউবলাইট জেলে না রাখলে পরে জ্বলে না। আমার শোবার ঘরে 100 ওয়াটের আলো 40 ওয়াটের মতো জ্বলে। এখন কিন্তু সে আলো ঝকঝক করছে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিলাম আমি। না, সব ঠিকঠাক আছে, ঠিক যেমনটি থাকার কথা। শোবার ঘরে জিনিসপত্রের বাহুল্য নেই, যা আছে সব গোছগাছ। জানলা যেমন খোলা থাকে তেমনই আছে, দরজা বন্ধ। ঘরের মধ্যে দ্বিতীয় প্রাণী বলতে জিমি, আমার প্রিয় অ্যালসেশিয়ান কুকুর। সে মাথা তুলে নিঃশব্দে বুঝিয়ে দিল সব ঠিকঠাকই আছে, কোথাও কোনো গন্ডগোল নেই। তাহলে আমার ঘুম ভাঙালো কে? অকারণে ভাঙল? অসম্ভব, এমন তো কোনোদিন হয়নি। বাইরে বেরিয়ে একটু দেখব। দেখতেই পারি, ভয় ডর বলতে কিছুই নেই আমার, ছোটবেলা থেকেই। বলতে কি, আমাদের বাতকুল্লার এই 1.5 বিঘে জমির বিশাল বাগান বাড়ি দেখাশোনার ভার আমি নিজেই হাতে তুলে নিয়েছি। গ্র্যাজুয়েশনের পর বাবাকে বলেছিলাম, চাকরি বাকরি আমার ভালো লাগে না, বাতকুল্লার ওই জমি নিয়ে পড়ে থাকতে চাই আমি। অবাক হয়েছিলেন বাবা, আমার 2 ছোট ভাইও। কারণ পড়াশুনো করতে আমি বরাবরই ভালোবাসি, তবে সেটা বাঁধা ধরা পড়াশোনা নয়। এখানেও তাই করছি। নানা রকম সবজি লাগাই, কলার ক্ষেত আছে, আম কাঁঠাল গাছ আছে, সারা দিন দেখাশোনা করি। আশপাশে যারা থাকে তারা সব খেটে খাওয়া মজুর কিংবা শাক সবজি বিক্রেতা। কেউ কেউ আমার কাছ থেকেও কিনে নিয়ে যায়। একটা মাছওয়ালাকে বলা আছে, 2-1 দিন অন্তর মাছ দিয়ে যায়। সন্ধেবেলা সব ভোঁ-ভা। তখন আমি পড়াশোনা করি। নিজের পছন্দ মতো লাইব্রেরি তৈরি করেছি একটা। বেশি পাওয়ারে টেবিল ল্যাম্প, অসুবিধা হয় না পড়তে। ভাইদের বিয়ে হয়ে গিয়েছে, আমি বিয়ে করব না জানিয়ে দিয়েছি। তারা আসতো মাঝে মাঝে, বাবাও আসতো। এখন বিশেষ নড়াচড়া করতে পারে না। আসার মধ্যে নিয়মিত বছরে 2-3 ছোট কাকা আসে। দেশ বিদেশ ঘুরে বেড়ানোর শখ। বাইরে কোথাও গেলেই সেখান থেকে দুর্লভ একটা কিছু নিয়ে আসে আমার জন্য। আমার লাইব্রেরির ঘরে ছোট কাকার গিফটগুলোই সাজানো আছে যত্ন করে। এর মধ্যে লেটেস্ট সংগ্রহ হচ্ছে একটা 12x8 পাথরের মূর্তি। মিশর বেড়াতে গিয়ে নিয়ে এসেছে ছোট কাকা। মূর্তিটি এক ভীষণ দর্শন শেয়ালের। ওখানে ফারাওদের সময় শেয়ালকেও নাকি দেবতা হিসেবে পুজো করা হতো।
সেরকমই এক শেয়াল দেবতা। দেবতাকে পুজো করতেন যে পুরোহিত, তার নাম নাকি ছিল ফারামিশ। একটি কবজে তার নাম খোদাই করা আছে হাইরোগ্লিফিক্স লিপিতে, সেটাও দিয়েছে সঙ্গে। সবে আজই সকালে এখান থেকে রওনা হয়ে গেছে ছোট কাকা। উঠলাম একবার। জিমিকে বলতে হয় না, ছায়ার মতো আমার অনুসরণ করবে। দোতলায় আমার লাইব্রেরি ছাড়া কয়েকটা মাত্র ঘর বানানো আছে, মূলত অতিথিদের জন্যই। দোতলার ভেতর বারান্দায় কিছু বেড়াল শোয়, ওদের জন্য চটপাতা আছে, কিন্তু ঘরে ওদের নিয়ে শোবার পক্ষপাতী আমি নই। আলো জেলে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। রান্নাঘর পেরিয়ে ছোট ছোট কুঠুরি, সেও আমার পুষ্যিদের জন্য। একটায় থাকে খরগোশ, পরেরটায় একটা ছাগল। কে যেন দিয়ে গেছিল, এখন ওটাকে নিয়ে আমার অনেকটা সময় কাটে। একেবারে শেষে আমার পোলট্রি, দুজন বাঁধা খদ্দের আছে, বাজারে বিক্রি করে। কিন্তু আজ এই মুহূর্তে পোলট্রির দিকে চেয়ে বুকটা ছ্যাত করে উঠল আমার। এ কি, দরজা খোলা কেন? সামনে দুটো একটা ব্রয়লার মুরগি যেন পড়ে আছে বলেও মনে হচ্ছে। আলো কম ছিল বলে বুঝতে পারছিলাম না। কাছে গিয়ে গোটা ব্যাপারটা স্পষ্ট হলো আমার কাছে। বিভৎস একটা নারকীয় কাণ্ড ঘটে গেছে এখানে। রক্তবন্যা বইছে এখন ভেতরে। ঢুকেছিল কেউ খাঁচার মধ্যে। যে কটা মুরগি এখনো বেঁচে আছে তারা পেছনের দেওয়ালে সিটিয়ে আছে। বাকি সব রক্তাক্ত দেহে লুটোপুটি খাচ্ছে মেঝেয়। তাদেরই কয়েকটা আমি বাইরে পড়ে থাকতে দেখেছি। কেউ ঢুকেছিল নিঃসন্দেহে খাঁচা ভেঙে, এবং ঢুকেছিল সে মানুষ নয়। মানুষ হলে সে মুরগি চুরি করে পালাতো, এভাবে মুরগি নিধন যজ্ঞে উন্মত্ত হয়ে উঠত না। কিন্তু কথা হচ্ছে সে কোন জন্তু? জিমি অনেক সময়ই বাইরে ছাড়া থাকে, সুতরাং রাস্তার বেওয়ারিশ কুকুর এখানে ঢুকবে না। অন্য কোনো জন্তুর উৎপাত আমি দেখিনি কখনো। নয় নয় করে 16-17 বছর তো হয়ে গেল। তার চেয়েও অবাক কাণ্ড, আমার ঘুম ভেঙেছে বটে, সেটা কি কারণে আমি জানি না, কিন্তু কাজটা হয়েছে প্রায় নিঃশব্দে। এতটাই নিঃশব্দে যে জিমি পর্যন্ত কিছু টের পায়নি। মুরগিগুলোর ঝটাপটি বা চিৎকারে সম্ভবত আমার ঘুম ভেঙেছে, কিন্তু জিমির কানে তা গেল না কেন? নাকি মুরগির চিৎকারটা স্বাভাবিক ভেবেও কিছু সাড়া শব্দ দেয়নি? জায়গাটা পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগে গেল। সকালে দুটো কাজের লোক আসে, বাগানে আমার সঙ্গে হাতে হাতে কাজ করে, খায়ও এখানেই তারা। সন্ধেবেলা রাঁধুনির সঙ্গেই খেয়ে দিয়ে চলে যায়। রেখে দিলে হতো তাদের জন্যে। আমার ভালো লাগলো না, মনটা খুঁতখুত করছিল। এমন অঘটন কখনো ঘটেনি এখানে। ঘরে ঢুকে শুয়ে পড়তে যাচ্ছিলাম, কি মনে করে একবার লাইব্রেরির ঘরে গেলাম। এসে এই দ্বিতীয়বারের জন্য চমকে উঠলাম আমি। ঠিক দেখছি তো, নাকি আমার চোখের ভুল? ছোট কাকার শেয়াল দেবতার মূর্তি কাচের শোকেসে যেমন ছিল তেমনই আছে, কিন্তু তার ছুঁচলো মুখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, না, পাথরের দাগ নয়, শুকিয়ে জমাট হওয়া কালচে রঙও নয়, একেবারে টাটকা তাজা রক্ত লেগে রয়েছে সেখানে, কোনো সন্দেহ নেই। এখন শেয়াল দেবতার মূর্তির সামনে দাঁড়িয়ে আছি আমি। সকালে রোদ এসে পড়েছে মূর্তিটার ওপর। রাতে মূর্তির মুখে যে রক্ত লেগে থাকতে আমি দেখেছি তার চিহ্নমাত্র কোথাও নেই। রক্তের কালচে দাগও নেই তার মুখে। গোটা ব্যাপারটা মস্ত বড় একটা ধাঁধা ছাড়া আর কিছুই নয়। এবং যেটা হয়ে গেল সেটাকে সত্যি বলে মেনে নেওয়া
কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে একেবারে অসম্ভব। কারণ সেটা সত্যি হলে বলতে হবে এই কাচের বাক্সে বসা পাথরের মূর্তি সজীব হয়ে উঠেছিল। সেটা কাচ ভেদ করে বেরিয়ে গিয়েছিল। আকারে বিরাট বড় হয়ে রক্তলোলুপ সেই পশুটা তার পিপাসা চরিতার্থ করে ফিরে এসেছিল কাচের ডালায়। মুখে তখন তার রক্তের দাগ ছিল, এখন সেটাও মিলিয়ে গিয়েছে কোনো অলৌকিক উপায়ে। কতকগুলো কথা তোকে আমি বলবো, সেটা শুনতে তো নিজেরও হাস্যকর লাগবে। আমারও তাই লেগেছিল। ছোট কাকার কথাগুলো আমার মনে পড়ছিল। জিনিসটা আমার হাতে তুলে দেবার আগে যখন বলেছিল, তবু তোকে বলছি কেন না, সেটার ওপরে নির্ভর করছে এটা তুই রাখবি না আমাকে ফিরিয়ে দিবি। ফিরিয়ে দেব? তুমি ভালোবেসে একটা রেয়ার জিনিস উপহার দিচ্ছ, আমি ফিরিয়ে দেব তোমায়? আজ পর্যন্ত কখনো হয়েছে এরকম? হয়তো এবারও হবে না, কিন্তু কথাগুলো তোকে না বললে আমি অপরাধী থেকে যাব। তাহলে বলো। খুব নির্ভরযোগ্য একটা ডিলারের কাছ থেকে এই কিউরিওটা আমি পেয়েছি। তার কাছে এই মূর্তির সম্বন্ধে যে তথ্য রয়েছে সেটাই বলছি তোকে। 3000 বছর আগেকার এক ফারওয়ের পিরামিড থেকে এটা উদ্ধার করা হয়। তিনি শেয়াল দেবতার পুজো করতেন। ফারাওয়ের নাম কি বলতে পারেনি তিনি, তবে মন্দিরে পূজারে যিনি ছিলেন তার নাম বলেছেন ফারামেশ। এটাই কি সেই শেয়াল দেবতা? না না, সে মূর্তি কবে হারিয়ে গিয়েছে কেউ জানে না। মন্দিরের গায়ে এরকম মূর্তি অনেক ছিল, এটা তারই একটা। এই সঙ্গে আরও একটা জিনিসও ডিলার আমাকে দিয়েছেন বলে ছোট কাকা যেটা আমার হাতে তুলে দিয়েছিলেন সেটা এখন একেবারে ডান দিকে ছোট একটা কাচের প্লেটে রাখা আছে। প্রায় 1 টাকার কয়েনের মতো সাদা স্বচ্ছ একখণ্ড পাথর, দুপাশে সরু, পেটটা মোটা। ছোট কাকা বলেছিল এটা নাকি ফারামিশের মন্ত্রপুত কবচ। কি হয় কবচ দিয়ে সেটা আমি জিজ্ঞেস করিনি, তবে এই শেয়াল দেবতার মূর্তির সম্বন্ধে অনেক আজগুবি কথা বলেছিলেন তিনি। যেমন এই মূর্তি নাকি মাঝে মাঝে জ্যান্ত হয়ে ওঠে, অসম্ভব শক্তিশালী হয়ে ওঠে সে তখন, যা খুশি তাই নাকি করতে পারে। তুমি বিশ্বাস করো সে কথা? করি না, কিন্তু তোকে বলে দেওয়াটা আমার কর্তব্য। এরকম কোনো লক্ষণ দেখলে কথার মাঝখানে আমি বাধা দেবার চেষ্টা করছিলাম ছোট কাকাকে। আমাকে থামিয়ে দিয়ে বলেছিল, কিছু না হলে তো মিটেই গেল, কিন্তু হলে তুই সঙ্গে সঙ্গে এটা কোনো বড় পুকুর টুকুরে ফেলে দিয়ে আসবি। তার মানে এই মূর্তি এখন আমার ফেলে দিয়ে আসা উচিত কোথাও। ফেলে আমি দিতেই পারি, কিন্তু ফেলে দেওয়া মানে এটা স্বীকার করে নেওয়া যে ছোট কাকার কথাগুলো আমি সত্যি বলে ধরে নিয়েছি। পোলট্রি ফার্মে যে একটা দক্ষযজ্ঞ হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা অন্য যে কোনো কারণেও হতে পারে। প্রথম প্রথম এখানে শেয়ালের সম্মিলিত চিৎকার শোনা যেত, এখন অবশ্য বিশেষ শুনতে টুনতে পাই না। বেশ কয়েক বছর আগে একটা ছোটোখাটো হোড়ল দেখা গিয়েছিল পোড়া শিবতলার ওদিকে। সেরকমই একটা কিছু হঠাৎ ঢুকে পড়েছিল আমার এখানে। এটা একেবারে অসম্ভব নয়। ভয় পেয়ে গিয়ে আমি পাথরের মূর্তির মুখে রক্তের দাগ দেখে ফেলেছি, এ আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এখনই এই মূর্তি ফেলে দেওয়াটা কোনো কাজের কথা নয়। সারা দিন মোটামুটি সাবধানেই ছিলাম। অবশ্য সকাল থেকে যে পরিমাণ পরিশ্রম আমাকে করতে হয় তাতে অন্য কথা মনে পড়া মুশকিল। 3-3 জোয়ান মানুষ কাজ করে বাড়িতে, তাদের সঙ্গে সমানে পাল্লা দিতে হয় আমাকে। দুপুর 2টোর পর খাওয়া দাওয়া সেরে কাগজ হাতে নিয়ে আমার একটু অবসর। তার আগে লাইব্রেরিতে গিয়ে দেখে এসেছি আমার শেয়াল দেবতাকে। যেমন ছিলেন তেমনই আছেন, পাথরের মূর্তির যেমনটি থাকার কথা। সংস্কার মানুষকে কেমন দুর্বল করে দেয় দেখলাম। সন্ধেবেলা কাজের লোকজন খেয়ে দিয়ে চলে যাবার পর
আমি জমিয়ে বসে পড়ি কয়েক ঘন্টা লাইব্রেরিতে। আজ বারে বারে চোখ চলে যাচ্ছে কাচের বাক্সটার দিকে, মন বসছেই না পড়ায়। অথচ বিকেলেই পাড়া 2-4 জন লোক এসেছিল, আসে অবশ্য মাঝে মাঝে। চায়ের লোভ ধরিয়ে দিয়েছি আমি, ওই চায়ের লোভেই আসে। তারাও বলল পূব পাড়াতে নাকি কার গোয়াল ঘর থেকে বাছুর টেনে নিয়ে গেছে একটা হেরোল। জিমি এই সময় বারান্দায় ঘোরাঘুরি করে, নিচেও যায় কখনো। সবচেয়ে বড় কথা, এসব নিয়ে কখনোই কিছু ভাবতে হয় না আমাকে, আমার মাথাতেই আসে না কিছু। মনকে শক্ত করে শুয়ে পড়লাম খাওয়া দাওয়ার পর। কবেকার একটা পাথরের মূর্তি আমার রাতের ঘুম নষ্ট করবে, এটা কোনো কাজের কথা নয়। ঘুম কিন্তু আজও ভেঙে গেল, এবং সেটা কানের কাছে জিমির তীব্র চিৎকারে। তাড়াতাড়ি উঠে বসলাম, আর তারপরে জিমির চিৎকারের কারণটা বুঝতে পারলাম আমি। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিলাম। ভাবা যায় না, বিভৎস চিৎকার করার শক্তিও চলে গিয়েছে ধাড়ি বেড়াল দুটোর। রক্তস্রোতের মধ্যে কাতরাচ্ছে, আর বাচ্চাগুলোর ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে এধার ওধার। ঠিক মনে হচ্ছে দাঁত আর নখে তাদের টুকরো টুকরো করে ছিঁড়েছে কেউ। আশ্চর্য, এরকম একটা ব্যাপার হয়ে গেল আর জিমি সেটা আটকাতে পারল না। বুঝতে পেরেছে একেবারে শেষ মুহূর্তে, আর তখনই চিৎকার করেছে সেটা বুঝতে পারছি, কিন্তু বাইরের বারান্দায় কেউ এলো, বেড়ালগুলো তার হাত থেকে বাঁচবার জন্য পরিত্রাহে চিৎকার করলো। জিমি সেটা টের পেল না। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়, তাহলে তো এই ঘর দিয়েই গিয়েছে ওই অভিশপ্ত মূর্তিটা। জিমির চোখ তো অন্ধকারে বাঘের মতো জ্বলে, সেও টের পাবে না ওর ওই নৃশংস হত্যাকাণ্ডের কথা। দ্রুত ফিরে এলাম লাইব্রেরি ঘরে। ভালো করে দেখলাম কাচের বাক্সর দিকে। শেয়াল দেবতার মূর্তি বাক্সর ভেতরেই আছে, কিন্তু আজকে আর আমার চোখে ঘুম নেই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তাজা রক্ত লেগে রয়েছে তার মুখে। হ্যাঁ, টাটকা তাজা রক্ত, কোনো ভুল নেই। ঘর অন্ধকার নয় আজ, হালকা নীল আলো জ্বলছে ঘরে। রাতে 15 ওয়াটের বেড ল্যাম্পে বেশ আলো হয় কলকাতায়। এখানে তা টিমটিম করে, কিন্তু আবছাভাবে সমস্ত ঘরখানায় দেখা যায়। সেটাই আমি চেয়েছিলাম, কারণ জিমি ঘুমিয়ে পড়েছে বটে, আমি আজ ঘুমোবো না। আমাকে আজ জেগে পাহারা দিতে হবে। সারা দিন যে পরিশ্রম হয়, তারপর এটা প্রায় অসম্ভব আমি জানতাম। সেই জন্য কাজকর্ম যথাসম্ভব হালকা করে করেছি। তার উপর খবরের কাগজ না পড়ে দুপুরে বেশ খানিকক্ষণ ঘুমোবারও চেষ্টা করেছি। হয়নি, কারণ অভ্যেস না থাকলে দুপুরে ঘুম আসে না। অথচ সকালেও কিন্তু এই মতলবটা ছিল না মাথায়। পোলট্রির ক্ষতিটা আমি স্বীকার করে নিয়েছিলাম, সেটা ব্যবসায়িক ক্ষতি, কিন্তু আমার প্রিয় এতগুলো নিরীহ জীবের হত্যা চোখের সামনে দেখা আমি সহ্য করতে পারছিলাম না। মাটিতে সব কোটাকে ভালো করে পুঁতে দেওয়ার সময়ই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, পাথরের মূর্তিটা আমায় বিসর্জন দিতে হবে এক্ষুনি, আর দেরি না করে। ওটা একটা থলিতে যখন ভরে ফেলেছিলাম, গায়ে মাথায় তখনও মাটি লেগে আছে আমার। গেট দিয়ে বেরোতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়েছিলাম আমি। কি বলবো আমি ছোট কাকাকে? মূর্তিটা ফেলে দিয়ে এলাম। ঠিক বলেছিলে তুমি, এটা অভিশপ্ত এক সর্বনাশা দেবতার। তুমি বিশ্বাস করনি বলেই আমায় উপহার দেবে বলে নিয়ে এসেছিলে। ভেবেছিলে তোমার সাহসী ভাইপো অন্ধ সংস্কারে ভয় পাওয়ার ছেলে নয়, কিন্তু তুমি জানতে না সংস্কারের হাত থেকে তোমার ডাকাবুকো ভাইপোরও রেহাই নেই। পারিনি সে মূর্তিটাকে সাহস করে তার কাছে রাখতে। ভয় এমন এক সংক্রামক ব্যাধি যে পরপর দুটো কাকতালীয় ঘটনা ঘটে যেতে
রণে ভঙ্গ দিয়েছে সে। শিরদাঁড়া নরম হয়ে গেছে তার। ফেলে দিয়ে এসেছে সে ইজিপ্টের এক দুর্লভ সংগ্রহ। না, এই আমি হতে দেব না, অসম্ভব। স্বীকার করছি, পোলট্রিতে একটা নৃশংস কাণ্ড ঘটে গেছে, প্রিয় বিড়ালগুলোকে নিষ্ঠুরভাবে মারা হয়েছে, কিন্তু আমি চোখে দেখিনি এ কাজ কে করেছে। আমি অনুমান করছি ওই 12x8 পাথরের মূর্তিটা জীবন্ত হয়ে যাচ্ছে, তার চেহারা বেড়ে যাচ্ছে যেমন খুশি, তারপর সে পাশবিক লালসায় উন্মত্তের মতো খুনগুলো করে চলেছে। কেন এই কথা ভাবছি? কারণ একটা আষাঢ়ে গল্প ছোট কাকা আমাকে বলেছে, আর এমনই সাহসী আমি যে আমার বুকের মধ্যে সেই অন্ধবিশ্বাসটা একেবারে গভীরভাবে বাসা বেঁধে ফেলেছে। ছি 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 ছি, আজকের দিনে ছেলে হয়ে সব ভোজবাজি আর ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করি আমি? মিশরের একটা প্রাচীন পাথরের মূর্তি হচ্ছে অপদেবতা, রাত বিরেতে এইখানে বসে সে তার কীর্তিকলাপ দেখাতে শুরু করেছে। না, মূর্তিটা আমি ফেলবো না। গেট থেকেই ফিরে এসেছিলাম আমি। ঠিক আছে, সত্যি হোক মিথ্যে হোক, নিজের চোখে আমাকে দেখতে হবে ব্যাপারটা। এমনও হতে পারে সবচেয়ে আমার অলীক কল্পনা। ছোট কাকা যদি ফিরে এসে বলে, তুই সত্যি দেখেছিস শেয়াল দেবতাকে? গল্পটা তো আমি বানিয়ে বলেছিলাম রে। তখন সিদ্ধান্ত আমার তখনই নেওয়া হয়ে গিয়েছিল, আর তার পরীক্ষা শুরু হয়েছে এখন। রাত বিরেতে কখনো কখনো বেরোতে হয় আমাকে এধার ওধার, তাই জোরালো একটা টর্চ আছে আমার। আজ মাথার কাছে সে টর্চটা রেখেছি, কিন্তু সেটা সবচেয়ে দরকার ছিল, সেটা হচ্ছে ঘুম তাড়াবার কোনো একটা উপায়। আজ সারাদিন পরিশ্রম খুবই কম হয়েছে, তবু চোখ যেন ঘুমে জড়িয়ে আসছে। অথচ টাইম পিসে দেখতে পাচ্ছি রাত এখন সবে 11:15। আমার এই শোবার ঘর আর লাইব্রেরি পাশাপাশি, দুটো ঘরের মধ্যে বন্ধ দরজাটা আজ খোলা। লাইব্রেরির ছোট আলোটাও এখন জ্বলছে, ফলে ইচ্ছে করলে মাথা তুলে লাইব্রেরি ঘরটাকেও যখন খুশি দেখে নিতে পারি আমি। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘুম, এটাকে তাড়াই কি করে? একটা সহজ উপায় ছিল, জোরালো টেবিল ল্যাম্প জেলে একটা বই নিয়ে বসে পড়া। বই পড়তে বসলে আমার ঘুম পায় না, যদি সে বই সত্যি টেনে রাখবার মতো হয়। এরকম না পড়া বই আমার অনেক আছে। প্রত্যেক মাসে আমি নির্বাচিত কিছু বই ডাকে আনিয়ে নিই, কিন্তু সমস্যা হচ্ছে ঘর আলো করে সারা রাত বই পড়লে আমি যেটা আশঙ্কা করছি সেটা হবে তো। তার চেয়ে আবুল তাবুল পুরনো কথা ভেবে নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করাই ভালো। সেটাই করছিলাম। সেভাবে কখন যে চোখের পাতা ঘুমিয়ে জড়িয়ে এসেছে বুঝতেই পারিনি। ঘুমটা ভেঙে গেল একেবারে হঠাৎই, আর কি কারণে জানি না। নজর গিয়ে পড়ল লাইব্রেরি ঘরের দিকেই। না, সব কিছু যেমন ছিল তেমনই আছে। আমার ঘরও যেমন নিঃশব্দ জিমি ছায়ার মতো মিশে আছে আলো আধো অন্ধকারে, লাইব্রেরিও তেমনই শুনশান। ঠিক তেমনই শুনশান কি? আমি উৎকণ্ঠ হয়ে উঠলাম। খুব সন্তর্পণে একটা কিছু মেঝেতে টেনে নিয়ে গেলে যেমন হালকা শব্দ হয়, ঠিক সেই রকমই যেন একটা ঘষটে চলার মতো শব্দ, যেন কোনো বিড়াল বা কুকুরের ছানা পা ঘষে ঘষে চলেছে, কিন্তু ঘষটানি শব্দটা ধাতব। মুহূর্তে টর্চের দিকে হাত চলে গিয়েছিল আমার, সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলাম। কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না। কোনো মানুষের যদি অপকৃতি হয় এটা তাকে বুঝতে দেওয়া চলবে না আমি জেগে আছি। ঘরে যেটুকু আলো আছে দেখবার পক্ষে যথেষ্ট। ভালো করে চেয়ে থাকলে আমার দৃষ্টিকে ফাঁকি দিয়ে কেউ এ ঘর থেকে বেরোতে পারবে না। যদিও সে ঢুকেছে কেমন করে
আমি জানি না। বাইরে থেকে আসবার মতো কোনো দরজায় খোলা নেই। কড়া নজর রেখেছিলাম এবং তাতে কাজ হলো। কিন্তু কি দেখছি আমি? এই কি কখনো সম্ভব হতে পারে? নাকি সত্যি জেগে উঠিনি আমি? এখনো ঘুম ভাঙেনি আমার? গায়ে একটা চিমটি কাটলাম। না, জেগে আছি, কোনো শব্দ নেই। কিন্তু জেগে জেগে এমন জিনিস কেমন করে দেখছি আমি? কাচের বাক্স থেকে কেমন করে শেয়াল দেবতার মূর্তি বেরিয়েছে আমি জানি না। কেমন করে সেটা মেঝেয় নেমেছে তাও আমার বুদ্ধির অগম্য। কিন্তু সেটা নেমেছে এটা ঠিক। সজীবতার কোনো লক্ষণ তার মধ্যে অবশ্য নেই। সে পাথরের মূর্তি একেবারে অবিকল, যেমনটা কাচের বাক্সে থাকে। তবে সজীব বলতে হবে এই জন্য যে দম দেওয়া পুতুলের মতো পা ঘষতে ঘষতে সেটা এগোচ্ছে শোবার ঘরের দিকে। পা ঘষ্টানির এই ধাতব শব্দটাই আমার ঘুম ভাঙিয়েছে। আপাত দৃষ্টিতে ভয় পাওয়ার মতো কিছুই নেই, কিন্তু অবাক হওয়ার কারণ তো আছে। একটা কবেকার পাথরের মূর্তি দিব্যি ওপর থেকে নিচে নামলো, কাচের বাক্স থেকে বেরিয়ে এলো। এখন স্পষ্ট দেখছি টুকটুক করে এগিয়ে চলেছে আমার চোখের সামনে। কেমন করে সম্ভব এটা? যেমন করেই হোক, ব্যাপারটা ঘটছে এবং আমার কাজ হচ্ছে এখন নিঃশব্দে গোটা জিনিসটা লক্ষ্য করে যাওয়া। এটা আমি বুঝতে পারছিলাম, সেটাই আমি করতে লাগলাম। অতি শ্লথ গতি, কিন্তু শেয়াল দেবতার সেই মূর্তি এগোচ্ছে। আমি বুঝতে পারছি এখন সেটা এসে পড়েছে আমার ঘরে, আমার আরও কাছাকাছি। তাকে আমি এখন আরো স্পষ্ট দেখতে পাচ্ছি। বুকের মধ্যেটা শিরশির করছিল। আমার দিকে এগোচ্ছে নাকি মূর্তিটা? না, আমার খাটের কাছে না থেমে সেটা আস্তে আস্তে এগোতে লাগলো বাইরের দরজার দিকে। অর্থাৎ আজকেও সে বাইরে বেরোবে এবং অন্য কোনো শিকার সে বেছে নেবে। ছাগল আছে, খরগোশ আছে, কাকে তার আজ পছন্দ আমি জানি না, কিন্তু আমাকে দেখতে হবে বন্ধ দরজা সে খোলে কি করে। আরেকটা ব্যাপার আমার খুব অবাক লাগছিল। ঘরে একটা টিকটিকি ঘুরলেও জিমি টের পেয়ে যায়। চিৎকার করার স্বভাব নয়, কিন্তু মুখ তুলে অতি সামান্য জিনিসও ও লক্ষ্য করে, আমি দেখেছি। অথচ এরকম একটা ব্যাপার, যত নিঃশব্দেই হোক, ওপর থেকে মূর্তিটা নিচে নেমেছে, ঘষতে ঘষতে এগিয়ে এসেছে ঘরে, অথচ জিমি পড়ে আছে মুখ নিচু করে। ব্যাপারটা সে টের পেল না। এটা কি করে সম্ভব? কথাটা ভাবছিলাম বলেই বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। খেয়াল হতেই নজরে পড়ল মূর্তিটা দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। পরক্ষণে কি যে একটা হয়ে গেল ভালো বুঝতে পারলাম না আমি। যেমন করে দেয়াল থেকে ছাদে ওঠে টিকটিকি লাফিয়ে, যেন খানিকটা তেমনই করেই দরজার গায়ে সেটে গেল সেটা, প্রায় নিঃশব্দে। তারপরই সেটা অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে থেকে। মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়েছি আমি। কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। পরক্ষণে লাফিয়ে নেমেছি খাট থেকে। দ্রুত হাতে খুলে ফেলেছি দরজা। এখন জিমিও তড়িৎ পায়ে এসে দাঁড়িয়েছে আমার পাশে। দরজা খোলা, সামনেটা অন্ধকার, কোথাও যেন চিহ্ন নেই মূর্তিটার। নিচের গাছতলায় শুধু যেন একবার শুকনো পাতা মারাবার মৃদু মচমচ শব্দ শোনা গেল। হাতে টর্চটা নিতে ভুলিনি, সঙ্গে সঙ্গে সেদিকে আলো ফেলেছি আমি। বুকটা ছ্যাঁত করে উঠেছে আমার। হান্টিং টর্চের আলোয় স্পষ্ট দেখলাম একটা বিরাট লোমশ শরীর। ফ্যাকাশে লোমের পুষ্ট পুচ্ছদেশ দেখে শিয়াল জাতীয় জীব বলেই মনে হয়।
কিন্তু আকারে প্রায় ভল্লুকের মতো, এবং যেভাবে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়েছে তাতে আরো অনেক বেশি হিংস্র জন্তু বলে মনে হয়। এরপরই কয়েকটা ব্যাপার দ্রুত ঘটে গেল আমাকে হতবুদ্ধি করে। জিমি চোখের পলকে ছুটে গেছে সেই জন্তুকে লক্ষ্য করে। জন্তুটা দু চোখে যেন দপ করে দুটো আগুনের গোলা জ্বলে উঠেছে। সেকেন্ড কয়েক পরেই জিমির আর্তচিৎকারে কেঁপে উঠেছে বাড়ি। কি সর্বনাশ! এবার কি তবে জিমির পালা? মুহূর্তে নিজেকে ঠিক করে নিলাম আমি। লাইব্রেরি ঘরেই রাখা থাকে একটা ধারালো ভোজালি, এটাও ছোট কাকার দেওয়া, তিব্বত থেকে এনে দিয়েছিল। কাজে আমার লাগে না, কিন্তু আজ কাজে লেগে যাবে মনে হচ্ছিল। তাড়াতাড়ি টেনে নিলাম ওটা। চোখ পড়ে গেল কাচের বাক্সর ওপর, শূন্য, ভেতরে এখন কিছু নেই। শেষ মুহূর্তে কেন যে ফার্মিসের কবচটা পকেটে ভরে নিলাম তাও জানি না। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে এলাম বাইরে। টর্চটা ফোকাস করলাম ঠিক যেখানে জন্তুটাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম জন্তুটা তখন সবে দু এক পা এগিয়েছে। মাটিতে পড়ে আছে জিমির রক্তাক্ত নিথর মৃতদেহ। মাথায় আগুন জ্বলে উঠল আমার। তীব্র এক আর্তনাদ বেরিয়ে এসেছে গলা চিরে। সে সপ্তাহে বোধ হয় ফিরে তাকিয়েছে জন্তুটা, দেখতে পেয়েছে আমাকে। কাল বিলম্ব না করে এগিয়ে আসতে শুরু করেছে আমার দিকে। এখন আর স্লথ গতিতে নয়, হিংস্র সাপদের মতোই দ্রুত গতিতে। এবং কয়েক মুহূর্তের মধ্যেই আমার একেবারে বিমূঢ় করে লাফিয়ে এসে দাঁড়িয়েছে আমার সামনে। বুকের রক্ত হিম হয়ে যাচ্ছিল আমার। বিভৎস হিংস্রতার প্রতিমূর্তি যেন কয়েক লাফে এগিয়ে এসেছে, নিঃশ্বাস পড়ছে হাঁপড়ের মতো। মুখ দিয়ে লালা আর রক্ত একই সঙ্গে ঝরছে। চোখ দুটো দুই অগ্নিগোলক, তাদের তপ্ত আভার আজ লাগছে আমার মুখে। যে কোনো মুহূর্তে ওই উদ্যত জিহ্বা আর দুপাশে দুটি ধারালো দাঁত ঝাঁপিয়ে পড়বে আমার ওপর, ছিন্ন ভিন্ন করে দেবে আমাকে। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যু। বেঁচে আছি হয়তো কয়েক মুহূর্তের জন্যে, তবু কি আশ্চর্য! আমার মাথা কাজ করছিল। চোখের সামনে আমার বিশ্বস্ত অ্যালসেশিয়ানটার যে মৃত্যু আমি প্রত্যক্ষ করেছি তা বুঝতে পারছিলাম কোনো রকম প্রতিরোধই আমি গড়ে তুলতে পারবো না। জিমির ধারালো দাঁত যাকে স্পর্শ করতে পারিনি, আমার হাতের ভোজালে আমি তার দিকে তুলে ধরবার সুযোগ পর্যন্ত পাবো না। অর্থাৎ নিঃশব্দে আত্মসমর্পণ করতে হবে আমাকে বহু শতাব্দীর রক্তলোলুপ এই প্রেতাত্মার কাছে। পাথরের আবরণ থেকে সে জেগে ওঠে তার এই রক্ত পিপাসা নিবৃত্ত করবার জন্যই, এবং এই পিপাসা না মিটিয়ে সে তৃপ্ত হবে না। হাত পা অবশ হয়ে আসছিল আমার, কিন্তু সেই মুহূর্তে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল আমার মাথায়। একটা জিনিস আছে আমার সঙ্গে, এই বিভৎস দানবকে যে আমায় দিয়েছিল আর একটা জিনিসও সে দিয়েছে আমায়, এবং সেটা আছে এখন আমার কাছেই। যেন যান্ত্রিকভাবেই হাত ঢুকে গেল আমার পকেটে। আমি বার করে এনেছি ফার্মিসের সেই মন্ত্রপুত কবচ, এবং তারপরই অজ্ঞান হয়ে যায়নি সে আমার পরম সৌভাগ্য। ওই তীব্র চিৎকার পৃথিবীর কেউ কখনো শুনেছে কিনা আমি জানি না। তীক্ষ্ণ কাপা কাপা সমস্ত রক্ত হিম করে দেওয়ার মতো চিৎকার। নিজেকে সামলে নেবার চেষ্টা করতে করতে আমি দেখতে পেয়েছি এক অবিশ্বাস্য এবং অদ্ভুত দৃশ্য।
এত বড় জন্তুটা দেখতে দেখতে কুকুরে ছোট হয়ে গিয়েছে। চোখের পলকে ফিরে এসেছে তার সাবেক চেহারা। সে পাথরের 12x8 মূর্তি, কিন্তু সে মূর্তিতেও সে স্থির থাকতে পারেনি। পরক্ষণেই সে মূর্তি বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়েছে আমার সামনে। একটা মানুষের পক্ষে একসঙ্গে এত কিছু সহ্য করা এবং এমন দ্রুত ক্রমান্বয়ে বোধহয় সম্ভব নয়। আমার চেতনা লোপ পেয়ে যাচ্ছিল। যতক্ষণ জ্ঞান ছিল তার মধ্যে আমি দেখতে পেয়েছি আমার ফটক পেরিয়ে দলে দলে মানুষ ছুটে আসতে শুরু করেছে এদিকে। স্বাভাবিক, ওই বীভৎস চিৎকার শুনে কেউ স্থির থাকতে পারে না বাড়িতে। এর পরের কাহিনী আর বেশি বলার দরকার নেই। আমি নিজেও কোনো ব্যাখ্যা পাইনি এর। ছোট কাকাকে জানিয়েছিলাম। এসেছিল ছোট কাকা, দুটি কাজ করে গেছে। ফার্মেসের কবচ নিয়ে গেছে কোথাও ফেলে দেবে বলে, আর সুন্দর একটা অ্যালসেশিয়ানের বাচ্চা উপহার দিয়ে গেছে আমাকে। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তাহলে আমাদের মেল আইডিতে আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।